Shalkishar Romoi, BJP Hankor Kashkuroni Mung, Chongzak Bakia, they Sakler Zane Hane Kok, Away Tongmani, Baitago, A Kok Gubunya Unka, Sakler Zagbakia, Jongina Zagbakia, Hankor Kashkuro. Tang Shalo, BJP Prodes Habanogo, Kaichi Hankor Kashkuroni Mung, Shaklerka, Abuni Yagulo, Koktuma Tumani Kutumungobo, Shaklerka. সদর আরবান তার নতুন সভাপতির নাম হবে শ্রী অসীম ভট্টাচার্য। প্রক্রিয়ার কথা অলরেডি বলেছেন যে আমরা প্রেসে গিয়ে বলবো সব ডিটেইলসে। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছুর আলাপ আলোচনা হয়েছে এবং যে চিঠিটা এসআরওর কাছ থেকে গেছে এটা এরকম। শ্রী অসীম ভট্টাচার্য সদর আরবান ডিস্ট্রিক্ট is hereby declared as the district president elected for Sodor Arban of Tripura under the Songhoton Porbo 2024. This is as per the approval of the National Returning Officer Bharatiya Janata Party. So এই জন্য আমি শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়কে এইখানে আসার জন্য আপনাদের সবাইকে আমার নতুন বছরের শুভকামনা। কিছুদিন আগেই আমরা মকর সংক্রান্তি উৎসব পালন করেছি, উৎসবের শুভেচ্ছা এবং প্রত্যেক ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাদর সম্ভাষণ, অভিনন্দন। আপনারা জ্ঞাত আছেন যে ভারতীয় জনতা পার্টি ইজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এবং প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়ে থাকে। সংগঠন পর্ব মানে হচ্ছে সংগঠনের উৎসব, নতুন সংগঠন গড়ার উৎসব, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন ব্যক্তিত্ব, নতুন করে যে আইডিয়াস গুলো আছে সেই আইডিয়াস, নতুন দর্শনকে আমরা আলিঙ্গন করে আমরা আগামী দিনের পথ কিভাবে চলতে হয় সেটা আমরা তৈরি করি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর বুকে সব থেকে বড় ক্যাডার বেসড মাস পার্টি। শুধু ক্যাডার বেস নয়, ভারতীয় জনতা পার্টি ইজ এ মাস পার্টি। পৃথিবীর আজকের দিনে সব থেকে বড় রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যে পার্টির জন্ম 1980 ইংরেজিতে, যে মতাদর্শর জন্ম 1951 ইংরেজিতে হয়েছে, বিগত প্রায় 80 বছরের ইতিহাসে ভারতবর্ষে প্রায় ধরে নিলাম তার মধ্যে প্রায় 15-16 বছরের কাছাকাছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসনতন্ত্র পরিচালনা করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ত্রিপুরাতে 2018 থেকে শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র ভারতীয় জনতা পার্টির কাছে আছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর এই সংগঠন পর্ব পালন করে থাকি। যে কথা আমি বলেছি যে নতুন চিন্তাধারা নিয়ে, নতুন ব্যক্তিকে নিয়ে, নতুন আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পরিচালনা করি। তাই এইবারের সংগঠন পর্ব 2 সেপ্টেম্বর আরম্ভ হয়েছে। 15 নভেম্বরের কাছাকাছি আমরা বুথের সব কমিটিগুলো গঠন করা আরম্ভ করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা 10টা ত্রিপুরার 10টা ডিস্ট্রিক্টের যে প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্টের যে কর্ণধার হবেন পার্টির তরফ থেকে, তার ইলেকশন পর্বটা আজকে শেষ হয়েছে এবং সেই শেষের সঙ্গে সঙ্গে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা তাদের নাম ঘোষণা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ন্যাশনাল ইলেকশন কমিটি, যার একটা শাখা আমাদের আগরতলাতে আছে। তার নেতৃত্ব আমাদের সমরেন্দ্র বাবু দিচ্ছেন, সেটা আপনারা জানেন। আমি সেই কথাগুলো বলার আগে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিষয়গুলো কথা বলার আগে, আমি আমার সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির সরকার দিল্লিতে এবং প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার আগরতলাতে কিভাবে চলছে সেটা সম্বন্ধে আপনাদের সম্মুখে 2-4টা তথ্য, খুব বেশি বক্তব্য দীর্ঘ হবে না, 2-4টা তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। সরকার হিসাবে চলছে, আমি আগে বলেছি দিল্লি এবং আগরতলাতে আমাদের সরকার চলছে এবং মানুষের কাছে ডাবল ইঞ্জিনের বেনিফিট সরকারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। দুটা সরকার
গরিবের সরকার, দুটা সরকার এই অঞ্চলের জনসাধারণের সরকার এবং চারটা সমাজকে সন্নিবিষ্ট করে এই সরকার চলছে। প্রাথমিকভাবে আমাদের এই অঞ্চলের গরিব যারা আছে, পুয়ার পিপুল যারা আছে তাদেরকে সন্নিবিষ্ট করেছে, কৃষক যারা আছে তাদেরকে সন্নিবিষ্ট করেছে, আমাদের এইখানের মহিলা যারা সমাজ আছে সেই মহিলাদেরকে সন্নিবিষ্ট করেছে এবং যুবক সমাজ যারা আছে তাদেরকে একসঙ্গে করে এই সরকার চলছে। আজকে আগরতলা যে আমাদের নগরী আছে এবং পার্শ্ববর্তী যে গ্রামীণ এলাকা আছে এবং পুরো ত্রিপুরাতে যেভাবে উন্নয়নের কাজ চলছে তার কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরা দরকার। বিশেষ করে আমাদের ত্রিপুরাতে ইলেকট্রিসিটি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে গেছে, প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী আবাস আমাদের ত্রিপুরাতে ভারতবর্ষে 1 নম্বর স্থান অধিকার করে রেখেছে। এইগুলো কথা আপনাদেরও জানা আছে। আজকে গ্রামে গ্রামে রাস্তা হয়ে গেছে, ন্যাশনাল হাইওয়ের কাজগুলো চলছে। ত্রিপুরাকে যে পিছিয়ে পড়া অঞ্চল আগের দিনে ভাবা হতো, আজকে এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রথম 10টা রাজ্যের মধ্যে নিজেকে সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছে। সাংগঠনিকভাবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সাংগঠনিকভাবে আমরা ত্রিপুরার কথা বলে থাকি এবং আমাদের এই অঞ্চলে আপনারা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব ভালো ফল করেছি, এটা আপনারাও দেখেছেন, জেনেছেন এবং এই পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের সঙ্গে সঙ্গে আমরা পুরো ভারতবর্ষে একটা মেসেজ গেছে যে ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। গ্রামে গঞ্জে ভারতীয় জনতা পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির দর্শন, ভারতীয় জনতা পার্টির কর্মপদ্ধতি গিয়ে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে যে রাজ্যগুলোর নাম বললাম, প্রতিটি রাজ্য ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। এই রাজ্যগুলো সব থেকে ভালোভাবে কাজ করছে এবং সেই রাজ্যের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স আজকের দিনে ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে সব থেকে প্রথম আছে। আমি আবার রিপিট করছি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসামের সঙ্গে সঙ্গে আজকে ত্রিপুরারও নাম নেওয়া হচ্ছে। এই কারণে, কারণ এই কয়েকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ভারতীয় জনতা পার্টির সরকারের যে স্বাদ যদি মানুষ একবার পায় তাহলে আমরা দেখতে পাই মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে বারবার ক্ষমতায় নিয়ে আসছে এবং এক একটা প্রদেশে প্রায় 25 বছর 30 বছর থেকে সরকার চলছে। আমি আশা করি যে ত্রিপুরাবাসী আমার এই কথার ধ্যান দেবেন, এই কথাগুলোকে উপলব্ধি করবেন এবং ত্রিপুরাকে ঠিক সেইভাবে আজকে গুজরাট, উত্তরপ্রদেশ যেভাবে সুন্দরভাবে সাজছে, ঠিক সেইভাবে আগামী দিনে ত্রিপুরাকেও আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি। একটা কথা বলে আমি সংগঠনের কথায় আসব। ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ছিল 77,000 পার এনাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার চলার পরে এটা গিয়ে পৌঁছেছে 1,79,000 টাকা মাথা পিছু আয়। তার মানে ত্রিপুরার যে অর্থনীতি আছে, ত্রিপুরার অর্থনীতি বিগত প্রায় 6.5 বছর 7 বছরে একটা ভালো জায়গায়, ভালো অবস্থানে গিয়ে পৌঁছেছে। আমি আশা রাখবো এবং আমি দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহার অধীনে যে চলছে সেটাতে সর্বস্তরের জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা পাবে, আগামী দিনেও পেতে থাকবে এবং আমরা ত্রিপুরা রাজ্যকে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যের দিকে আমরা এগিয়ে যাব। সাংবাদিক বন্ধুদেরকে এত সময় বসার জন্য আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আমি 10টা যে আমাদের জেলা আছে, 10টা জেলা আমাদের সাংগঠনিকভাবে জেলা, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, আমাদের সাংগঠনিক জেলা 10টা, 8টা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট। তো আমাদের সাংগঠনিকভাবে আমরা 10 জন আজকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম অ্যানাউন্স হয়েছে। আমি সেটা আপনাদের স্বার্থে
ত্রিপুরাবাসীর স্বার্থে সেই নামগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। কিন্তু তার আগে আমি কয়েকটা প্রক্রিয়া আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যে সংগঠন পর্ব যেটা হয়েছে, যেটা ফেস্টিভ্যাল অফ অর্গানাইজেশন ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় 12.5 কোটি মেম্বার এখন অব্দি সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছি এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হয়েছি। তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটির পরে 60 জন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে 10 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এইগুলো আমরা করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের 10টি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল 74 জন। এই 74 জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে। তার মধ্যে 37টি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং 37টিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস, উন্নকোটি শ্রী বিমল কর, ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা, খোয়াই শ্রী বিনয় দেব বর্মা, সদর রুরাল শ্রী গৌরাঙ্গ ভৌমিক, সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য, সিপাহীজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা সাউথ শ্রী উত্তম দাস, গোমতীতে শ্রীমতী সবিতা নাদ, সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী। এই 10টি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আমি সাংবাদিক বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনাদের কলম এবং আপনাদের ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া আরো যা মিডিয়া আপনারা ব্যবহার করেন তার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে এই 10টি নাম আপনারা পৌঁছে দেবেন। আপনাদের যদি ছোট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর সম্মতিতে খুব উৎসব দৃষ্টিভঙ্গিতে, মানে আপনি যেভাবে বলছেন সংগঠনের উৎসবের মেজাজে, বিধানসভার উৎসবের মেজাজে সব বিধায়কদের ভাতা বেড়েছে, মন্ত্রীদের ভাতা বেড়েছে। আপনাদের জেলা সভাপতি তাদের কি বেতন ভাতা বাড়বে? আর আমাদের রাজ্যের প্রভাবে আমার কাছে জানতে ইচ্ছে করছে অন্যান্য যে বিস্তর ব্যবস্থা করার যারা জনপ্রতিনিধি আছে তাদের বেতন ভাতা বাড়বে কিনা? আপনি 501 জন আছে না, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং প্রশ্ন করেছেন বলে আমি সেটার উত্তর দিচ্ছি। প্রাথমিকভাবে আপনি বলেছেন বিধায়কদের বেতন, আমি দেখেছি বিধায়কদের বেতন বেড়ে 90,000 হয়েছে। উত্তর পূর্ব ভারতে আরো 7টা রাজ্য আছে যে রাজ্যে বিধায়কদের বেতন ত্রিপুরা রাজ্যের বিধায়ক থেকে 2 গুণ থেকেও বেশি আছে। কাজেই একটা টাইমের একটা ইনফ্লেশনের কথাগুলোকে মনে রেখে যেটা করা হয়েছে এটা ক্যাবিনেট ডিসিশনের মাধ্যমে পাস হয়েছে এবং প্রত্যেক ন্যাশনাল পার্টির সেটাতে রায় ছিল, মত ছিল এবং সেই মত নিয়ে এই কাজটা করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ইউর কোয়েশ্চেন। এটাতে কোনো বেআইনি কোনো কাজ হয়নি এবং আপনি যদি কম্পারেটিভ স্টাডি করেন রাজ্যের উত্তর পূর্ব ভারতের অন্য রাজ্যের বিধায়কের বেতনের সঙ্গে তাহলে দেখবেন তা ত্রিপুরা রাজ্যে অনেক কম আছে। গেল 1 নম্বর। 2 নম্বর, আমাদের জেলা সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না, মন্ডল সভাপতিদের কোনো বেতন দেওয়া হয় না, তারা বেতনভোগী নয়, তারা যে অনারারি সার্ভিস দিয়ে থাকে। এবং পঞ্চায়েত প্রতিনিধির যে ব্যবস্থা আছে সেটা পুরো ভারতবর্ষে একই ব্যবস্থা আছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কেন্দ্র থেকে ঠিক করা হয় কাদেরকে কিভাবে উন্নয়নের জন্য টাকা দেওয়া হতো। নরেন্দ্র মোদীজি আসার পরে উন্নয়নের টাকা ডাইরেক্টলি পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে টু রিডিউস বিউরোক্রেসি, টু রিডিউস রেড টেপিজম, এই যে আমলাতন্ত্রের অধিকার থেকে অনেক সময় গরিব এবং গ্রামের লোকদের উন্নয়নের টাকা থেকে বঞ্চিত হয়, সেটাকে প্রিভেন্ট করার জন্য ডাইরেক্টলি সেই টাকাগুলো পঞ্চায়েত প্রতিনিধির থ্রুতে উন্নয়নের কাজ হয়। তাদেরকেও কোনো কোনো জায়গায় ঠিক সেইভাবে বেতন দেওয়া হয় না
আর যদি দেওয়া হয়ে থাকে সেটা পুরো ভারতবর্ষে যে নিয়ম কেন্দ্র থেকে করা হয় সেই নিয়মে ত্রিপুরা রাজ্যও চলে। কাজে বেতনভোগী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেই এবং তাদেরকে জমা দেওয়া দিতে দেওয়া হয় সেরকম কিছু কিছু জায়গায়। আপনার কাছ থেকে আমি প্রথমবার শুনলাম, কারণ আমার কাছে যে ডেটা আছে 10টা জায়গাতে 10টা অফিস থেকে 74 জন ফর্ম সাবমিট করেছে। তার মানে একটা জায়গাতে আমি যদি হার হিসাবে দেখি, এভারেজ হিসাবে দেখি 7.5 জন প্রায় একটা ডিস্ট্রিক্টে ফর্ম জমা দিয়েছে। কাজে আমার মনে হয় এটা যদি কারোর কাছ থেকে আপনার কাছে এসে থাকে সেটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আমার মনে হয় সেই ফিগারটা ঠিক না। ডক্টর রায়, আপনারা বলছেন এটা ইলেকশন, এটা কি ইলেকশন নাকি সিলেকশন? ইট ইজ অ্যান ইলেকশন। ইলেকশন মানে ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে অনেক রকম ডেমোক্রেটিক প্রসিজিয়ার থাকে। ভোট দিয়ে যে ব্যালট হয়ে যে ইলেকশন হয় সেটা ছাড়াও কনসেনসাসের মাধ্যমে একটা ইলেকশন প্রসিজিয়ার হয়। আজকে পৃথিবীতে 200টা দেশ আছে, তার মধ্যে 110টা দেশে ডেমোক্রেটিক প্রসিজিয়ার চলছে এবং 110টা ডেমোক্রেটিক দেশ যেটা আছে সবগুলো দেশের ডেমোক্রেসিটার ডেফিনেশন একটু আলাদা হয়। কাজে আমাদের দল একমাত্র দল ভারতবর্ষে ন্যাশনাল লেভেল, যে কথা আমি বলেছি, ক্যাডার বেসড মাস পার্টি এবং একমাত্র ডেমোক্রেটিক দল যে দলে এই যে 3-3.5 মাসের প্রায় প্রসিজিয়ার চলল, আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রসিজিয়ার এবং কনসেনসাসের মাধ্যমে এই কাজগুলো হয়। এবং আপনারা দেখবেন যে ভারতীয় জনতা পার্টির মতন এই ডেমোক্রেটিক ওপেন প্ল্যাটফর্ম অন্য কোনো দল, অন্য কোনো মানে তাদের জনসাধারণ, তাদের কার্যকর্তাকে কোনোদিন দিতে পারে। ডক্টর, আরেকটা প্রশ্ন হচ্ছে, দক্ষিণ জেলার যিনি এতদিন সভাপতি ছিলেন শঙ্কর রায়, প্রাক্তন বিধায়ক, এবার উনি বাদ পড়েছেন, মানে এটার পেছনে কি কোনো কারণ রয়েছে বিশেষ করে? না, দেখেন, আমি একটু আগে আমরা বলেছি প্রায় 7 জন আমরা নতুন সভাপতি পেয়েছি, 3 জন রিপিট হয়েছে। এর মধ্যে পার্টির যেগুলো গাইডলাইন থাকে যে 2টা টার্মের পরে অনেক সময় করা যায় না, কারণ আমাদের ন্যাশনাল লেভেলেও এইটাই চলে। আমাদের রুলস আর রুলস ফর এভরিবডি। আমি আশা করব যে যারাই নতুনভাবে সভাপতি হয়েছেন তারা পার্টির সংগঠনকে মজবুত করতে আমাদেরকে সাহায্য করবেন এবং পার্টির কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান। কারোর এগেইনস্টে কোনো ব্যক্তিগতভাবে কোনো সেরকম কোনো যাদেরকে নতুন করে যে জেলাতে দেওয়া হয়েছে নতুন করে তাদের এগেইনস্টে, তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যক্তিগত আরোপ কিংবা লাঞ্ছনা সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে। এটা নতুন প্রক্রিয়া। আমি যে কথা বলেছি, ফ্রেশ ব্লাড, নিউ বোনস, নিউ আইডিয়াস, এই জন্য তো আমাদের পার্টি ইজ এ ডাইনামিক পার্টি। আপনি নিশ্চিত যে আপনি যে নাম তালিকা ঘোষণা করেছেন এটা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে ইলেকশন টিম আছে তার নিরিখে আপনারা করেছেন? আপনি নিশ্চিত রাজ্যে কোথাও কোনো মান অভিমান? দেখেন, আমাদের দল, আমি একটু আগেই বললাম, 40 লক্ষের রাজ্যে প্রায় 12 লক্ষর উপরে আমাদের দলের প্রাইমারি সদস্য হয়েছে, অ্যাক্টিভ সদস্যও হয়েছে। এবং অবভিয়াসলি ডিফারেন্ট ডেমোক্রেসিতে থ্রাইভ করে অন ডিফারেন্স অফ ওপিনিয়ন, বাট একসঙ্গে কংগ্লোমারেটিভ ওয়েতে, একসঙ্গে কোঅপারেটিভ ওয়েতে কাজ করার একটা অভিজ্ঞতাকে ডেমোক্রেসি বলে। হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে এবং এটা ডেমোক্রেসিতে বোঝায় যে ডেমোক্রেসিটা সুস্থ। এবং আমি আশা করি যদি কেউ থেকেও থাকে সেটা আমাদের প্ল্যাটফর্মে সেটা নিয়ে কথা আলাপ আলোচনা হবে এবং আমি নিশ্চিন্তভাবে সেটা ভারতীয় জনতা পার্টির কাজে কোনো বাধা বিঘ্ন ঘটবে না। 74 জনের মধ্যে কয়জন মহিলা এবং কয়জন পুরুষ নমিনেশন দাখিল করেন? এটা আমাদের কাছে নেই, এটা আমরা করিনি। তবে একটা কথা বলতে পারি, আমাদের যে 10 জনের লিস্ট আপনি এখন শুনলেন তার মধ্যে 1 জন মহিলা আছেন, 2 জন এসটি আছেন, 1 জন ওবিসি আছেন, 2 জন এসসি আছেন, বাকি 5 জন জেনারেল। স্টেট প্রেসিডেন্টের প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে? ইমিডিয়েটলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আজকে হয়ে গেল। স্টেট প্রেসিডেন্টের কার্যকলাপের জন্য ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অলরেডি আরম্ভ হয়ে গেছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নামের ঘোষণা কেন্দ্রীয় এবং রাজ্যের যে টিম আছে সেটা মিলে ঘোষণা। পার্টি আমাকে আমার মতো কার্যকর্তার উপর যে ভরসা রেখেছে
2 বছর 8 মাস আমি সদর আরবান জেলার সভাপতি হিসেবে কাজ করেছি। পুনরায় আবার সাংগঠনিক নির্বাচনে পার্টি আমাকে এই জেলাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী সুদৃঢ় করার জন্য দায়িত্ব দিয়েছে। তার জন্য আমি রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়, আমাদের প্রদেশ বিজেপির সকলের প্রিয় সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে পার্টির সিনিয়র যারা কার্যকর্তারা আছেন, তাদের কাছে আমি কৃতার্থ। আমার যে 7টা মণ্ডল রয়েছে আমাদের এই সদর আরবান জেলার, যে সভাপতিদের নিয়ে আমি কাজ করেছি, সেই সভাপতিদেরও আমি কৃতিত্ব জানাই। আমার জেলার মোর্চার যারা আছেন এই 2 বছর 8 মাসে এই সদর জেলাকে সংঘবদ্ধ করার জন্যে এবং সংগঠনকে সুদৃঢ় করার জন্যে আমাকে যারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। পার্টি আমার মতো কার্যকর্তাকে, একটা গরিব ঘরের ছেলে ভারতীয় জনতা পার্টিতে এত বড় গুরুদায়িত্ব পাবে, এটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। এটা মোদিজির যে আশীর্বাদ আমাদের সারা ভারতবর্ষের উপর, কার্যকর্তারা যেখানেই থাকুক কার্যকর্তাদের সামনের সারিতে নিয়ে এসে পার্টি সংগঠনের কাজে লাগানোর জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে, পার্টি আমাকে অনেক সম্মান দিয়েছে। এখন পার্টিকে আমার দেওয়ার পালা। পার্টিকে আমরা সংঘবদ্ধভাবে আমাদের যে 7টা মণ্ডল রয়েছে, কিছুদিন আগে নতুন নবনির্বাচিত মণ্ডল সভাপতিরা হয়েছে এবং তাদেরও দক্ষতা অনেক রয়েছে, তাদেরই নিয়ে সংঘবদ্ধভাবে আমরা সংগঠনকে আমরা নতুন উদ্দীপনে আমরা নিয়ে যাব এবং পার্টি আমাদের নেতৃত্ব আমার উপর যে ভরসা রেখেছে, সেই ভরসার উপর দাঁড়িয়ে আমাকে আরও বেশি করে কাজ করতে হবে সকলকে নিয়ে। এবং নেতৃত্বরা যে ভরসা এবং বিশ্বাস আমার উপর রেখেছে, আমি চেষ্টা করব তাদের যে ভরসা এবং তাদের যে বিশ্বাস সেটাকে যেন অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে, আমাদের সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে, আমাদের নেতৃত্বদের নিয়ে যেন আমরা ভালো করে কাজ করতে পারি। এই বদ্ধ পরিকল্পনা নিয়েই আমরা আগামী দিন সংগঠনের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব। বিগত দিনও আপনি যে পদে বর্তমানে আবার আসীন হয়েছেন, সে পদে ছিলেন। বিগত দিনের কাজ নতুন করে আবার কি নতুনত্ব কি আনছেন এবার আপনার কাছে? পার্টির আমাদের ন্যাশনাল স্তরে যে সমস্ত কার্যক্রম থাকে, সেই কার্যক্রম এবং রাজ্য স্তরে যে কার্যক্রম থাকে, সেই আমাদের প্ল্যানিং অনুযায়ী আমাদের কার্যক্রম হয়। আলাদা করে আমাদের কোনো এরকম কার্যক্রম আমরা করি না, কিন্তু প্রকৃতপক্ষে যে ন্যাশনাল এবং রাজ্য স্তরের যে কার্যক্রম, সেটা জেলা থেকে শুরু করে আমাদের মণ্ডল এবং আমাদের বুথ স্তর পর্যন্ত সেই কার্যক্রমকে আমরা সুচারুভাবে সম্পন্ন করি। তো আপনারা জানেন যে বিগত 1.5 মাস ধরে আমাদের সাংগঠনিক কার্যকলাপ চলছে। তো সেই কার্যকলাপের মধ্যে আমরা সবাই ব্যস্ত ছিলাম। এখন আমাদের সমস্ত জায়গায়, ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় আমাদের বুথ সভাপতি নির্বাচন হয়ে গেছে, আমাদের মণ্ডল সভাপতি নির্বাচন হয়ে গেছে, জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে সাংগঠনিকভাবে রাজ্যেরও নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আমরা পুরো মাত্রায় আমরা ঝাঁপিয়ে পড়ব এবং মণ্ডল নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সাংগঠনিক কার্যকলাপ আমরা শুরু করে দিয়েছি। তো সেই জায়গায় আমাদের লক্ষ্যই থাকবে সংগঠনকে স্ট্রেংথেন করা এবং আমাদের যেই সদর আরবান জেলার যেই আমাদের 7টা মণ্ডল আছে, সেই মণ্ডলগুলির মধ্যে আমাদের রেজাল্ট ভালো করা। যে 2024 আপনারা দেখেছেন পার্লামেন্ট ইলেকশনে যে রেকর্ড ভোটে আমরা সদর আরবান জেলায় যে আমাদের সাংসদ যিনি হয়েছেন বিপ্লব কুমার দেবকে আমরা রেকর্ড ভোটে আমরা জিতিয়েছি। তো আমাদের সংগঠন আগের তুলনায় অনেক বেশি স্ট্রেংথেন হয়েছে, যদিও 2023 আমরা 3টা সিট হারিয়েছি। তো সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা চেষ্টা করছি। সার্বিক মানুষের কল্যাণে, সার্বিক মানুষের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। আমাদের সরকার 6 বছরে রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছে, সেই কাজকেই নিয়েই আমরা আমাদের সংগঠনকে স্ট্রেংথেন করব, সেই বিশ্বাস আমাদের ভরসা আছে। এবং আমাদের সদর আরবান জেলার যেহেতু আমাদের আগরতলা শহর প্রাণকেন্দ্র, তো সেই জায়গায় রাজনৈতিক তৎপরতা একটু বেশি থাকে। তো যারা বিরোধী দল আছে, আমি বলতে চাই যারা বিরোধী দল আছে, 1.5 মাস ধরে হয়তো আমরা সাংগঠনিক কার্যকলাপের মধ্যে ব্যস্ত ছিলাম, কিন্তু যারা বিরোধী দল আছে
তো যারা বিরোধী দলে থেকে বিভিন্ন ধরনের প্রেস মিট করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সম্পর্কে বিভিন্ন ধরনের কথোপকথন করছে, তো তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে বিরোধী দল থাকুক, নেতিবাচক আলোচনা হোক, রাজ্যের সার্বিক প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হোক। শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধী দলের ভূমিকা থাকা উচিত নয়। তো সারা রাজ্যের মানুষ ভালো করে জানে আমাদের সংগঠন আরও বেশি স্ট্রেংথেন হবে। আমরা পার্টিকুলার একটা সময়ের জন্য মানুষের জন্য কাজ করি না, সারা বছর আমরা মানুষের জন্য কাজ করি। আপনারাও জানেন, যেহেতু আপনারা বিভিন্ন চ্যানেলের মধ্যে, বিভিন্ন প্রিন্টিং মিডিয়ার মধ্যে আছেন, আমরা সবসময় মানুষের জন্য আমাদের সংগঠন, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি খলুমকা যতন স্বর্ণকমল জয়লাখনি বখাক্তই ফিলবেরি চিশিনি ককবরক সালনা রেগি ত্রিপুরা হাস্তিরে যত লোক রং খাকা হাম তে হামজাক মায়া পারো নিনি কক আনি কক মানি কক ককবরক সাইব সাততক খনাইব খনাততক ককবরক কক ও হায়ুং গোনাं গৈ বিরজাক थों टंक ककबरक सा हामबाय।